ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না সরকার, বললেন প্রধানমন্ত্রী। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার শান্তি নিরাপত্তার সঙ্গে বসবাস নিশ্চিতের অঙ্গীকার। আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়োগ দেওয়া হবে না, জানালেন অর্থমন্ত্রী। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পরিবর্তনের দাবি বিরোধী দলের। বৃষ্টি পাহাড়ি ঢলে তলিয়ে গেছে হাওড় অঞ্চলের বোরো ফসল। বৃষ্টি চলতে পারে আরও 1 সপ্তাহ। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে কমিটি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না সরকার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। প্রতিটি নাগরিক যার যার ধর্মীয় রীতিনীতি ও অধিকার বিনা বাধায় স্বাধীনভাবে অনুসরণ চর্চা করতে পারে, এমন একটি রাষ্ট্র সমাজ বিনির্মাণই সরকারের অঙ্গীকার, যেখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যাতে শান্তি এবং নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জাহাঙ্গীর আকন্দের প্রতিবেদনে বিস্তারিত। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর হাতে বৌদ্ধদের পক্ষ থেকে একটি ক্রেষ্ট বৌদ্ধ মূর্তির প্রতিবিম্ব তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রতিটি ধর্মই মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু মহামতি গৌতম বুদ্ধ যে কয়টি জিনিস অনুসরণের কথা বলেছেন, প্রতিটি নির্দেশনাই মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় বিধিবিধানের পাশাপাশি প্রতিটি নাগরিক যার যার ধর্মীয় নির্দেশনাগুলো যথাযথ অনুসরণ করলে একটি মানবিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণ সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী। যাতে প্রতিটি নাগরিক প্রত্যেকেই যে যার ধর্মীয় রীতিনীতি ও অধিকার বিধি বিনা বাধায় স্বাধীনভাবে অনুকরণ ও ভোগ করতে পারেন, এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং অঙ্গীকার। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যাতে শান্তি এবং নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে, তেমন একটি পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না। ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না, অতীতেও আমরা তা করিনি। আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। তারেক রহমান বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী প্রতিটি মানুষের জন্যই একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা নিয়েই মুক্তিযোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলেন। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী সবাই সকল ক্ষেত্রে সমানভাবে ভোগ করবে, অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সবাই মিলে লাখো প্রাণের বিনিময় এই দেশটা আমরা স্বাধীন করেছিলাম। মুক্তিযুদ্ধের সময় কে কোন ধর্মের অনুসারী, কে বিশ্বাসী কিংবা অবিশ্বাসী, এটি কারো জিজ্ঞাসা ছিল না। কিন্তু তাই এই স্বাধীন বাংলাদেশ আপনার, আমার, আমাদের সকলের। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের রাজনৈতিক দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদ। বাংলাদেশে বারবার প্রমাণিত হয়েছে, একমাত্র বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনই দেশের সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠীর নিবিড় সহাবস্থান নিশ্চিত করতে পারে। বাংলাদেশে এটি বারবার প্রমাণিত হয়েছে, একমাত্র বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনই দেশের সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠীর নিবিড় সহ অবস্থান নিশ্চিত করতে পারে। সুতরাং আপনারা কেউ নিজেদেরকে কখনোই সংখ্যালঘু ভাববেন না। রাষ্ট্র আমার, আপনার, আমাদের সবার পরিচয়। আমরা প্রত্যেকটি নাগরিক, সকলে আমরা বাংলাদেশী। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। এখন থেকে কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়োগ না দেবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির সময় আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সবসময় শৃঙ্খলা বজায় ছিল বলেও উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার সকালে সংসদের কার্যক্রম শুরুর পরপরই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সংশোধনী বিল সংসদে পাশ হয়। পরে পাশ করা হয় বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিল।
এ সময় অনির্ধারিত বিতর্কে জড়ান সরকারি দল ও বিরোধী দলের সদস্যরা। এ সময় বিরোধী দলীয় নেতা বলেন, আগে বিলগুলি পাশ হয় তখন সময়ের সীমাবদ্ধতার কারণে তারা সুযোগ পাননি, কিন্তু এ দুটি বিলের ক্ষেত্রেও আলোচনার সুযোগ না দেওয়ায় তিনি আক্ষেপ প্রকাশ করেন। সেই সাথে বাংলাদেশ ব্যাংক গভর্নর সহ কয়েকটি নিয়োগের সমালোচনা করেন। গোষ্ঠী এবং পরিবারকে প্রাধান্য দিলে দেশ এগোবে না বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দলীয় সংশ্লিষ্টতার উল্লেখ করে প্রধানমন্ত্রীর নির্দেশনা মতো বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পরিবর্তনের দাবি জানান বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু বিরোধী দলীয় নেতাদের অভিযোগ খণ্ডন করে বলেন, সমর্থন করা আর দলের পদ পদবি থাকা এক নয়। পরে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় জুলাই আন্দোলনের গতিপথ তুলে ধরেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মে দিবস উপলক্ষে কাল রাজধানী নয়াপল্টনে সমাবেশ করবে শ্রমিক দল। সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দলের জরুরি সংবাদ সম্মেলনে একথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, 2 মাসের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন সরকারের পক্ষে সম্ভব নয়। 5 বছরের মধ্যে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মে দিবসের সমাবেশে শুক্রবার ঢাকায় শ্রমিক জনতার ঢল নামবে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দফায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় জোট। এই পর্যায়ে সারা দেশে ভিন্ন ভিন্ন তারিখে বিভাগীয় পর্যায়ে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। রাজধানীর মগবাজারে বৈঠক শেষে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, আগামী 16 মে রাজশাহী বিভাগের মধ্য দিয়ে সমাবেশ শুরু হবে। পর্যায়ক্রমে 13 জুন চট্টগ্রামে, 20 জুন খুলনাতে, 27 জুন ময়মনসিংহ, 11 জুলাই রংপুর, 18 জুলাই বরিশাল এবং 25 জুলাই সিলেটের সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে। এছাড়া 25 এপ্রিল সব বিভাগীয় শহরে গণমিছিল এবং 2 মে প্রতিটি জেলা শহরে গণমিছিল করবে 11 দলীয় জোট। দেশের 70% মানুষের গণরায় বর্তমান সরকার উপেক্ষা করে দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন হামিদুর রহমান আজাদ। রাষ্ট্র ক্ষমতায় গেলে জামাত ইসলামী শরিয়া আইন নাকি প্রচলিত আইনে দেশ পরিচালনা করবে, সে বিষয়ে স্পষ্ট বক্তব্যের দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সাবেক মন্ত্রী ও জাতীয় নেতা সুনীল কুমার গুপ্তের স্মরণ সভায় এই মন্তব্য করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, জামাত ইসলামী সংসদে শরিয়া আইন প্রতিষ্ঠার কথা বললেও দলটির আমির কিছুদিন আগেই দেশের প্রচলিত আইন মেনে চলার কথা বলেছেন। তাদের অবস্থান আসলে কোনটি তা জাতির সামনে পরিষ্কার করা উচিত। তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধের কথা বলে যারা বৈচিত্র্যকে অস্বীকার করে তারাই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক মন্ত্রী ও জাতীয় নেতা সুনীল গুপ্তের 17তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আমি শুধু জানতে চাই, তারা কি দেশের প্রচলিত সাংবিধানিক আইনকে মেনে শাসন ক্ষমতা পাওয়ার চেষ্টা করছেন, নাকি তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়ে বা প্রতিজ্ঞা নিয়ে রাজনৈতিক, সাংবিধানিক এবং সংসদীয় তৎপরতা চালাচ্ছেন? আমার কোনো মন্তব্য নাই, আমি শুধু এই প্রশ্নটা রেখে দিলাম। টানা ও ভারী বৃষ্টি আর উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোনা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় তলিয়ে গেছে হাওরের বোরো ফসল। মৌলভীবাজারে এবার বোরোর ভালো ফলন হলেও সোনালী ধান কাটার আগেই টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে একমাত্র ফসল তলিয়ে গেছে পানির নিচে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে আরও 1 সপ্তাহ বৃষ্টি হতে পারে। মৌলভীবাজার জেলার হাকালুকি হাওর, হাইল হাওর, কাওয়াদিঘি হাওর সহ ছোট বড় সব কয়টি হাওরের বোরো ফসল এখন পানির নিচে। এতে হাওরের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে গত কয়েকদিনে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে 797 হেক্টর বোরো ধান। নিমজ্জিত ধানগুলো খুব বেশি হলে 5 থেকে 7 দিন পর্যন্ত ভালো থাকতে পারে। এর বেশি সময় পার হলে ধান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এদিকে টানা বৃষ্টিপাতে বোরো প্রধান জেলা সুনামগঞ্জের হাওরগুলোর ধানও পানির নিচে। বৃষ্টিপাত না থামলে ফসলের আরও ক্ষয়ক্ষতির আশঙ্কায় বছরের একটি মাত্র ফসল নিয়ে বিপাকে কৃষকরা। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের 10
উপজেলার হাওরের ফসল পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাওর এলাকায় বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি হাওর পাড়ের মানুষের। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় টানা কয়েকদিনের বৃষ্টির পর অবশেষে স্বস্তি ফিরেছে। আজ সকাল থেকে বৃষ্টি না হওয়ায় হাওর অঞ্চলের পানি কিছুটা কমতে শুরু করেছে। এতে দ্রুত পাকা ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা। এর আগে বৃষ্টি ও উজানের ঢলে জেলার হাওর এলাকার ৬০০ বিঘা জমির পাকা ধান তলিয়ে যায়। চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতার সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে সিটি মেয়রের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শীঘ্রই এটি প্রজ্ঞাপন আকারে জারি হবে। মহানগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা প্রকল্পের কাজ পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন প্রতিমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানগরী ডুবে যাওয়ার যে খবর প্রচার হয়েছে তা সঠিক নয় বলে দাবি তার। অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার অস্তিত্ব পাওয়া যায়নি। শুধু প্রবর্তক মোড় এলাকায় সিডিএর চলমান উন্নয়ন কাজের কারণে সাময়িক জলজট দেখা দিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। জানান, চলমান খাল সংস্কার প্রকল্পের কারণে কিছু জায়গায় পানি প্রবাহে বাধা তৈরি হলেও দ্রুত তা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৫ দিনের মধ্যে প্রতিবন্ধকতা সারিয়ে খালের পানির প্রবাহ সচল করা এবং বর্ষার পর আবারও স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হবে বলে আশ্বস্ত করেন মীর শাহে আলম। ছিল চট্টগ্রামের ২৫ সালে সেটি ৭০-৮০% ধরেন সমস্যার সমাধান হয়েছে। এখন খালগুলির যে অবস্থা আমি ঘুরে দেখছি এবং কাজ যেটি চলমান আছে, এটা ডিসেম্বরে সমাপ্ত হবে এই বর্ষার পরে গিয়ে। এই বর্ষাতে আমি চট্টগ্রামবাসীকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে ৭০ থেকে ৮০% আপনার জলাবদ্ধতা থাকবে না। আর বাকি যে ১৫-২০% থাকবে, এটার জন্য আপনাদেরকে ডিসেম্বর পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এবং আমাদেরকে সময় দিতে হবে, যেহেতু প্রকল্পের কাজটি চলমান আছে। আন্তর্জাতিক ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের একজন কর্মকর্তা জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৮১ বছর উপলক্ষে আগামী মাসে ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এই অস্থায়ী যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্টের সমর্থন আছে বলে দাবি মস্কোর, তবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোন আলাপের পর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইউক্রেন যুদ্ধ একই সময় শেষ হতে পারে। ইরানের ইউরেনিয়ামের মজুদের বিষয়ে পুতিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করার প্রস্তাব দিয়েছেন বলেও দাবি ট্রাম্পের। জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে রাশিয়া স্বাগত জানিয়েছে। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়। এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সকলকে।